সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সেই সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, পিত্তথলির পাথর এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই হয়তো আপনারা আছেন যারা পিত্তথলির পাথর নিয়ে দীর্ঘদিন ভুগছেন। হয়তো সার্জারি করাবেন কিনা চিন্তা করছেন, বা সার্জারি করানো উচিত হবে কিনা, বা করলে কি কি ধরনের কমপ্লিকেশন আসতে পারে, বা কোথায় করাবেন, কার কাছে করাবেন, এই বিষয়গুলো নিয়ে অনেক কনফিউশন আছে, অনেক কোশ্চেন আছে। বা পিত্তথলি পাথরটা আসলে কি বা কেন হয়, আর পিত্তথলিটাই বা কি, এগুলো নিয়েও অনেকে জানতে চান। তাই অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি পিত্তথলির পাথর ও তার চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে এই সেক্টরটি নিয়ে কাজ করছেন, প্রফেসর ডাক্তার মোহাম্মদ আতিয়া রহমান, ল্যাপারোস্কোপিক এবং কোলোরেক্টাল সার্জন। দর্শক, নিয়ে যাচ্ছি অতিথির কাছে, কিন্তু বলে যাই যদি পিত্তথলি সংক্রান্ত অর্থাৎ গল ব্লাডার সংক্রান্ত কোনো ধরনের কোনো প্রশ্ন আমাদের কাছে থাকে, বা আপনার কোনো ধরনের কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে হবে। নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো, আপনি? জি, খুব ভালো আছি স্যার। এমন একটা বিষয়, এবং আপনি এই বিষয়ে অনেক বেশি বিশেষজ্ঞ একজন চিকিৎসক। বিশেষ করে আমরা যতটুকু জানি যে এই বিষয়টি নিয়ে আপনি আপনার দীর্ঘ গবেষণা বাংলাদেশ FCPS করার পর MRCS, FRCS এবং কয়েকজন ডক্টরের মধ্যে আপনি একজন যিনি এই বিষয়টা নিয়ে খুব সাকসেসফুলি ডিল করছেন। শুরুতেই একটু আসতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে, পিত্তথলি জিনিসটা কি, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। আমাদের শরীরে একটা লিভার আছে, লিভারের নিচের দিকে আন্ডার সারফেসে ছোট্ট একটা পেয়ার শেপ অর্গান, মানে পেয়ার মানে নাশপাতি শেপ একটা অর্গান নিচের দিকে থাকে, এটাকে অ্যাকচুয়ালি পিত্তথলি বলে। আচ্ছা, এই পিত্তথলির অ্যাকচুয়ালি লিভার থেকে যে বাইল তৈরি হয়, ওই বাইলটা একটা নালী দিয়ে আসে, যাকে আমরা বলি রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, তারপর কমন হেপাটিক ডাক্ট হয়ে চলে আসে পিত্তথলিতে। পিত্তথলিতে এসে এটা জমা হয়। আচ্ছা, এবং এর ক্যাপাসিটি সাধারণত অ্যারাউন্ড 50 cc। তা এখানে বাইলটা জমা হয়, যখনই আমরা চর্বি জাতীয় খাবার খাই তখন এটি কন্ট্যাক্ট করে এই যে বাইলটা নিয়ে যায় খাদ্যনালীতে, এবং খাদ্যনালীতে গিয়ে চর্বি জাতীয় খাবারকে হজমে সহায়তা করে। মানে এটা একটা রেগুলার প্রসেস, একটা নরমাল প্রসেস। প্রত্যেকটা হিউম্যান বডিতে যখনই তেল বা চর্বি জাতীয় কিছু খাচ্ছে, তখনই পিত্তথলি থেকে রস এসে সেটাকে ডাইজেস্ট করছে। কত সুন্দর একটা প্রসিডিওর। এবারে আসতে চাই যে পিত্তথলি তো একটা শরীরের অঙ্গ, পাথর তো অন্য ভিন্ন একটা জিনিস। পাথর আবার এখানে কিভাবে আসে? খুব ভালো কোশ্চেন, যে পাথর কিভাবে তৈরি হয়। অ্যাকচুয়ালি এই যে পিত্তর কথা বললাম, এই পিত্ততে কোলেস্টেরল, বাইল সল্ট এবং বিলিরুবিন একটা ডেফিনেট একটা রেশিওতে থাকে। আচ্ছা, কোনো কারণে যদি এই কোলেস্টেরলের লেভেল বেড়ে যায়, তখন আর এইটা ডিজলভ হতে পারে না, অর্থাৎ এটা সেডিমেন্টেশন, তলানি জমে। এই তলানি আলটিমেটলি কনক্রিট হয়ে পাথরে রূপান্তরিত হয়, এবং এইভাবে সাধারণত পাথর তৈরি হয়। আচ্ছা স্যার, আসলে এটা কারণ কি থাকে, কেন জমা হচ্ছে? এই কারণ মেইনলি আমরা যে ন্যাচারাল প্রসেসটা যেটি চিন্তা করি, যে এখানে বাইল আসতেছে না ঠিক মতো, মানে অর্থাৎ এখানে স্রোতহীন একটা যায়, ঠিক মতো কন্ট্যাক্ট করতে পারতেছে না, বা অথবা গল ব্লাডারে কোনো ইনফেকশন হচ্ছে, তখন সাধারণত হয়। তা এখন মনে করেন গল ব্লাডারে স্টেসিস, মানে গল ব্লাডার কন্ট্যাক্ট ঠিক মতো করতেছে না, তখন কি হবে, এখানে তলানি জমে পাথর হবে। তারপরে মনে করেন কোনো কারণে গল ব্লাডারে ইনফেকশন হলো, যেমন ধরেন যে কোনো কারণে গলব্লাডার ইনফেকশন হতে পারে, যেমন একটা ওয়ার্ম ঢুকে যেতে পারে, তারপরে টাইফয়েডের অর্গানিজম, এই ইনফেকশন থেকেও হতে পারে। সিম্পল যদি এমনি ইনফেকশন গলব্লাডারে থাকে, তখন এখানে পাথর হতে পারে। তবে সাধারণত দেখা যায় যে S40 উপরে যখন, তখন হলো এই রিস্কটা বাড়তে থাকে। এবং খোদ আমেরিকাতে দেখা যায় অ্যারাউন্ড 15 to 20% অফ দ্য পিপল সাফার ফ্রম গলস্টোন ডিজিজ। অর্থাৎ আমেরিকার শতকরা 15 থেকে 20 ভাগ লোক পিত্তথলি পাথরে ভোগে। আমাদের দেশের এটা ডাটা নাই। আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, যে হয়তো অ্যারাউন্ড 3 to 5% লোক এই গলস্টোনে ভোগে। এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যারা অবিস, একটু মোটা, এদের কোলেস্টেরল বেশি থাকে। আবার যারা কোলেস্টেরল জাতীয় বা চর্বি জাতীয় খাবার বেশি খায়, যেমন ধরেন মাংস, ডিম, পোলাও, কুরমা এটসেট্রা যারা বেশি খায়, তাদের হতে পারে। আবার যারা হঠাৎ করে ওজন কমায়, মনে করেন ওজন আছে 80 কেজি, হঠাৎ করে কমায় ফেললো সে 20 কেজি, কিন্তু ওয়েটও যদি কেউ কমাতে চায় তাহলে সেটা একটা
রেগুলার প্রসেস ব্যালেন্স করে কমাতে হবে। হয়তো মাসে 1 পাউন্ড 1.5 পাউন্ড এরকম করে কমাতে হবে। তারপরে ধরেন যারা হঠাৎ করে শুকায় গেছে, হ্যাঁ, অথবা যারা মনে করেন সবসময় একটু ওই ফাস্ট ফুড পছন্দ করে, আচ্ছা, এদের হওয়ার সম্ভাবনা থাকে। মানে এখন তো আমাদের ম্যাক্সিমাম মানুষই ফাস্ট ফুডের দিকে বেশি ঝুঁকতেছে। তারপরে মহিলারা যখন প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হলে তখন ইস্ট্রোজেন লেভেল বেড়ে যায়, আর ইস্ট্রোজেন লেভেল বাড়লেই তখন কোলেস্টেরল লেভেল বাড়ে, এবং কোলেস্টেরল লেভেল বাড়লে আলটিমেটলি হওয়ার সম্ভাবনা থাকে, পাথর হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে সেডেন্টারি ওয়ার্কার যারা একটু কাজ কাম করে না, বসে শুয়ে কাটা, অথবা যারা অফিসিয়াল ওয়ার্ক বেশি করে, এদেরও হওয়ার সম্ভাবনা থাকে। স্যার, একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। দর্শক কি আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি মাহবুব, ঢাকা থেকে বলছি। জি, বলুন। জি, আমি স্যারের সাথে একটু কথা বলি। স্যার শুনতে পাচ্ছেন, বলুন। আমার 2012 সালে গলব্লাডারে যখন পাথর হয়, ল্যাপ্রোস্কোপি করানোর পরে আমার এই গলব্লাডারটা ফেলে দেওয়া হয়। জি। এরপর থেকে আমার অ্যাসিডিটিটা একটু বেশি হয়। জি। তো ডাক্তার একে আজাদ খান স্যারকে দেখানোর পরে উনি আমাকে ইসোটিট 20 দিচ্ছে, আমি এখনো খাচ্ছি। তো খাইলে ভালো থাকি, অ্যাসিডিটিটার একটু সমস্যা। আর আরেকটা প্রশ্ন হলো, গলব্লাডার ফেলে দেওয়ার পরে আপনি একটু আগে যেটা বললেন যে আমাদের লিভারের যে প্রবলেমগুলো কি কি হতে পারে, এখন তো আমার নাই, আমি কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য দর্শক আপনাকে ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতাম, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আলোচনা করব। ওনার প্রশ্ন ছিল দুইটা, একটা হলো গলব্লাডার অপারেশন করছে, গলব্লাডার অ্যাসিডিটি বেড়ে গেছে, এই একটা। আর একটা প্রশ্ন হলো যে উনি যে ফেলে দিয়েছেন, এখন ওনার কি কি ধরনের প্রিকশন আছেন? কারণ আমরা জানি যে পিত্তথলির অপারেশন করলে অনেক কিন্তু বেছে বেছে চলতে হয়, আর পিত্তথলির ডাইজেশনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তা কারো কারো দেখা গেছে যে পিত্তথলি হওয়ার পর চর্বিজাতীয় খাবার একটু কম হজম হতে, এটা কিন্তু সবার বেলায় না, কারো কারো হয়, মানে সবার শরীর তো একই রকমভাবে তৈরি না। তা যার জন্য কারো কারো দেখা গেছে যে এই পিত্তথলি ফেলার পর একটু অ্যাসিডিটির পরিমাণ বাড়তে পারে। তবে ওনাকে যেটা করতে হবে যে ওই ফাস্ট ফুড থেকে দূরে থাকতে হবে, মাংস থেকেও একটু সরে আসতে হবে, মাছ সবজি বেশি বেশি খেতে হবে, কারণ সবজি ফাইবার কন্টেনিং ফুড খাইলে স্টোমাক তাড়াতাড়ি খালি হয়ে যায়, আর স্টোমাক তাড়াতাড়ি খালি হলে এখন অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি স্টোমাকেও যদি খাবার বেশিক্ষণ যাবৎ অপেক্ষা করে, তখন ওখানে অ্যাসিড তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে একটা অ্যাসিড স্টোমাকে থাকে, আপনি জানেন, হ্যাঁ, তৈরি হতে পারে। আর ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, যেমন বেশিক্ষণ এমটি স্টোমাকে থাকা যাবে না, আচ্ছা, মানে রেগুলার ফুড হ্যাবিট করতে হবে, তারপরে স্পাইসি ফুড পরিহার করতে হবে, এবং রেগুলার এক্সারসাইজও করতে হবে। রেগুলার এক্সারসাইজ করলে, রেগুলার এক্সারসাইজ খুব একটা ইম্পর্টেন্ট খাবার ডাইজেশনের জন্য। আর যতটা পারো অলস সময় মানে অ্যাক্টিভিটিজের মধ্যে থাকতে হবে এবং একটা ব্যালেন্সড লাইফ লিড করতে হবে। আর অবশ্যই হচ্ছে তেল বা চর্বিজাতীয় খাবার একটু অ্যাভয়েড করতে হবে। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমার নাম সাবিনা চৌধুরী, আমি মহাখালী থেকে বলছি। জি, শুনতে পাচ্ছি। আমি স্যারের কাছে একটু জানতে চাচ্ছিলাম, আমার ছেলের বয়স 14, তোর কিছুদিন ধরে একটা প্রবলেম, অনেকে বলতেছে আমার বোনরা যে আইবিএস প্রবলেম হয়তো তুমি দেখাও। ওর একবারই টয়লেট হয়, সেটা একটু লুজ টাইপের হয় দিনে, আর ওর পায়খানা রাস্তাটা জ্বালাপোড়া করে এটা বলে, আবার মাঝে মাঝে পেটটাও পেইন করে বলে, কিন্তু সারাক্ষণ না। তো আমি আবার স্পারগুল একটা দিয়েছিলাম। স্যারের কাছে আমার প্রশ্ন যে আমি কি খাওয়াতে পারি, মানে এই প্রাইমারি স্টেজে, বা কি করতে পারি, স্যারের কাছে এই পরামর্শটা। বাচ্চার সমস্যা হলো আইবিএস আছে বলছে, আর ওনারা ধারণা করছেন, ধারণা করছেন বারবার লুজ যে স্টুল দিনে একবারই হয়, দিনে একবারই, আর পেটে ব্যথা করে হচ্ছে, এবং পায়খানার রাস্তায় জ্বালাপোড়া করে, পায়খানার রাস্তায় জ্বালাপোড়া করে, পেটে ব্যথা করে। এই জন্য প্রথমে তাকে একটা রোগীর সাথে সরাসরি কথা বলতে পারলে সবচেয়ে ভালো। তা পেটে ব্যথা করে এই জন্য আমি মনে করি যে ইনিশিয়ালি একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যেতে পারে। আর সেকেন্ড হলে যে লুজ মোশন হয়, লুজ মোশন অনেক সময় আইবিএসও হয়, আবার আইবিএসে কখনো কখনো কনস্টিপেশন হয়। এর জন্য আমার মনে হয় প্রথমে আগে পেটের কারণটা জানেন, যে পেটে কোনো সমস্যা থাকলেও এরকম হতে পারে, তা কিছু ইনভেস্টিগেশন করে দেখতে হবে। যেমন পায়খানা রাস্তায় জ্বালাপোড়া করে, পায়খানা রাস্তায় শান্ত জ্বালাপোড়া করে যদি অ্যানাল ফিশার থাকে, এখন আমার বাচ্চাটার ওয়েট জানি না,
যদি ওরকম ওয়েট বেশি হয় তখন অল্প বছর বয়সেই হতে পারে, ফিশার হতে পারে। দর্শক, আপনার বাচ্চার ওয়েটটা কত আপনি বলতে পারবেন কিনা? ওর ওয়েটটা 60 আর হাইটটা অনেক বড় হয়ে গেছে। ও মানে বয়স অনুযায়ী প্রচুর লম্বা হয়ে গেছে। ও এখন 14, বয়স 14। এইজটা 60, 14 বছরে 62 এরকম। 62, হাইটটাও ভালো আছে। ঠিক আছে, হাইটটা ভালো, 5 ফিট 5। এইটা হলো কি টিনেজার, তাই টিনেজার হঠাৎ করে ওয়েট বেড়ে গেছে, এটা একটা মানে ডিসপ্রপোর্শনেট হতে পারে বডির ডিমান্ডের তুলনায়। সেখানে ওয়েট এতটা বাড়া ঠিক হয়নি। 60 কেজি 14 বছর বয়সে একটু বেশি হয়ে গেছে, যেটা সাধারণত একটা অ্যাডাল্টের ওয়েট হওয়া উচিত আমাদের মতো 5 ফুট 6 ইঞ্চি। যাই হোক, তাকে একটু থ্রো চেক আপ করতে হবে। আমার ধারণা তার অ্যানাল ফিশার আছে, আর পেটে প্রবলেমের জন্য প্রথমে একটা আলট্রাসোনোগ্রাম করা যেতে পারে। ছোট মানুষ আলট্রাসোনোগ্রাম করে যদি কিছু ধরা না পড়ে তখন আমরা ওয়ান আফটার অ্যানাদার, মানে একসাথে তো আমরা সব রোগীকে ইনভেস্টিগেশন করি না, মানে প্রথম তার ইনিশিয়ালি যে সাইন সিমটম সেই রিলেটেড পরীক্ষা করি। যদি সেখানে ধরা পড়ে যায় ডিজিজ, তাহলে তো পড়লে, না হলে আমরা তখন আরও ফার্দার প্রসিড হই। তবে ওনাকে একজন সার্জন দেখালে আমি মনে করি যে সার্জন দেখলে ভালো হবে, যে তারা আলট্রাসোনোগ্রাম করে দেখলো, পায়খানা রাস্তার একটু পরীক্ষা করে দেখলো কি হয়েছে। যদি ওনাদের দেখে যে ওনাদের সাইড থেকে সমস্যা নেই, আমরাই তখন করি কি রোগীটাকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে পাঠায় দিই, রেফার করে দিই। তার মানে একজন ওনার হচ্ছে কোলোরেক্টাল বা ল্যাপ্রোস্কোপিক সার্জন কারোর পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে। যেহেতু দর্শক, বাচ্চার বয়স এখনো খুব বেশি না, তাই এখন থেকে একটু সচেতন হতে হবে, কারণ এই বয়সে এই বিষয়টা আসলে নর্মাল না। তাই আপনাকে একজন অবশ্যই সার্জনের পরামর্শ নিয়ে থরলি একটা ইনভেস্টিগেশন করে ক্লিনিক্যাল এক্সামিনেশন, তারপর একটা আলট্রাসাউন্ড করে দেখার প্রয়োজন আছে। স্যার, যে বিষয়ে আমরা ছিলাম কারণ বলতেছিলাম, তার কারণের ভিতরে আরেকটা কারণ হচ্ছে যে ফ্যামিলিয়াল, মানে মায়ের থাকলে বা বাপের থাকলে বাচ্চার হতে পারে, একটা জেনেটিক ফ্যাক্টর, এটাও একটা কারণ। এছাড়াও আরও অনেক কারণ আছে, যে সব যদি কারো মেটাবলিজম যদি অ্যাবনর্মালিটি থাকে, কেউ যদি হাইপারলিপিডিমিয়া অর্থাৎ ব্লাড কোলেস্টেরল লেভেল বেশি থাকে, সবসময় বেশি থাকে, আবার কোলেস্টেরল কমানোর জন্য যদি ওষুধ খায়, আচ্ছা, তাতেও আবার কিন্তু হঠাৎ করে একটা ডিসপ্যারিটি হয় এবং তাতেও গল স্টোন হতে পারে। সর্বোপরি যারা আইবিএস সাফার করে তাদেরও হতে পারে, তারপরে যাদের ডায়াবেটিস আছে এদেরও হতে পারে। সুতরাং এই সব কিছু মিলে অনেক কারণ আছে। লক্ষণে আসবে স্যার, একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চাইবো? হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি দর্শক, বলুন। হ্যাঁ, আমি ঢাকা থেকে নিশি বলছি। জি। আমার আম্মু পিত্তথলিতে পাথর হয়েছে, এখন সে হোমিওপ্যাথি খাচ্ছে। হ্যাঁ, তো আমি জানতে চাচ্ছিলাম যে হোমিওপ্যাথিটা তার কতটুকু কার্যকর। আর সে আরেকটা পাতা আছে, সে পাতাটা হচ্ছে যে পাথর চুনা পাতা। হ্যাঁ, এই পাতাটা খেলে নাকি মানে সবাই বলে যে পাথরটা কমে যাবে। এখন আসলে কি পাতাটা খেলে, পাতার রসটা খেলে কি কমবে? খুব সুন্দর একটা নাম হচ্ছে পাথর চুনা পাতা। আচ্ছা, বুঝতে পেরেছি। খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন, এই বিষয়টাই আমরা কথা বলবো। মার পিত্তথলিতে পাথর আছে এবং হোমিওপ্যাথি খাচ্ছে, আবার পাতার রস খাচ্ছে। যাই হোক, আমি এই আমার দীর্ঘ সার্জারি লাইফে এ পর্যন্ত একটা পেশেন্ট এসে বলেনি যে আমার পাথর ছিল, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, সেরে গেছে। সাধারণত হয় কি, পাথর সবসময় কিন্তু সাইন সিমটম প্রডিউস করে না। যেমন বললাম যে আমেরিকাতে 15 to 20% রোগী পিত্তথলি পাথরে ভোগে, কিন্তু সাইন সিমটম শো করে কিন্তু একটা পার্সেন্টেজ, ধরেন 5 to 7%, এইরকম 50% অফ দ্য গলস্টোন ডিজিজ সাফার ফ্রম সাইন সিমটম। এখন ওনার যেটা সমস্যা হচ্ছে যে উনি খাচ্ছে হোমিওপ্যাথি। উনি হোমিওপ্যাথি কেন খাচ্ছেন? হোমিওপ্যাথি কেন খাচ্ছেন আপনি কি বলতে পারবেন? হোমিওপ্যাথি কেন খাচ্ছেন, মানে কোন পরামর্শে আপনি এটা? ওই ভাবছে হয়তো পাথর চলে যাবে এরকম, কিন্তু আমি এ পর্যন্ত কাউকে দেখিনি, এক কথা। আর দ্বিতীয় কথা, এই দীর্ঘদিন যদি পাথর নিয়ে থাকে এরকম, তাহলে হবে কি, পাথর সবসময় কিন্তু গলব্লাডার ওয়ালটা তো একটা থিন লাইনিং ইপিথেলিয়াম থেকে কলামনার ইপিথেলিয়াম, তাই থিন ওয়ালে যখন মিউকাসের সাথে সবসময় কনিক ঘর্ষণ হয়, ইরিটেশন হয়, ইরিটেশন হওয়ার কারণে ওখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এবং এখন দেখা গেছে যে দীর্ঘদিন পিত্তথলিতে পাথর থাকলে আলটিমেটলি ক্যান্সারে চলে যায়। আমি এই গত মাসে
প্রায় 4 থেকে 5টা পিত্তথলি পাথর পেয়েছে যাতে ক্যান্সার হয়েছে। কি ভয়াবহ একটা ব্যাপার। এটা ভয়াবহ। আশা করি যে দর্শক আপনি আমাদের সাথেই আছেন, আপনি আমাদেরকে শুনছেন, বুঝতে পারছেন যে দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি খাচ্ছেন বা ইনভেস্টিগেশন কোথায় করেছেন আমরা তাও জানি না, হয়তো ভুল কোনো ইনভেস্টিগেশন হতে পারে বা ভুল একটা রাস্তায় যাচ্ছেন, যার কারণে কিন্তু আপনি বললেন যে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্য যাদের পিত্তথলিতে পাথর হয়েছে এদের কোনো অবস্থাতেই দেরি করা ঠিক না। বিশেষ করে এজ পার্সন, আমি জানি না ওনার আদার কোনো ডিজিজ আছে কিনা, ডায়াবেটিস থাকতে পারে, ব্লাড প্রেশার থাকতে পারে, বয়স হলে পারে, আর অনেক ডিজিজ থাকে আস্তে আস্তে 40 পরে 50 পরে ডিজিজের সংখ্যা বাড়তে থাকে সবারই। তা এই কো এক্সিস্টিং ডিজিজ এর সাথে যদি আবার একটা বড় ধরনের অসুখ থাকে, অনেকগুলি সব একসাথে ফিলার আপ হয়, যখন অর্থাৎ সবগুলো একসাথে মানে বিস্ফোরিত হয়, তখন রোগী নিয়ে টান পাড়াপাড়ি হয়ে যায়। আচ্ছা, মানে এই যে হোমিওপ্যাথি বা কোনো পাতা খেয়ে এ ধরনের কোনো রিসার্চ আপনাদের মেডিকেল সায়েন্সে আছে কিনা? আমাদের মেডিকেল সায়েন্সে তো নাই, বরং আমার একটা খুব বাজে অভিজ্ঞতা যে এইরকম করে যারা দেরিতে আসে বিভিন্ন জটিলতা নিয়ে আসে, কখনো কখনো দেখা যায় ক্যান্সার নিয়ে আসে, কখনো কখনো এত ইনফ্লামেশন ইনফেকশন হয়ে আসে যে ওইটা তখন ল্যাপারোস্কোপিক্যালি মেশিন আমরা করতেই পারি না, ওপেন করে করতে হয়। আর কখনো কখনো জ্বর নিয়ে আসে, ফিভার, মানে একটা অনেকগুলি কারণ, তারপরে গলব্লাডারটা অনেক সময় হয়ে যায়, গ্যাঙ্গিন হয়ে যায়, পচে যায়, এরকম মানে খারাপ, এত খারাপ অবস্থা আসে যেটা রোগীর জন্য খারাপ, আমাদের জন্য কষ্টকর। সুতরাং কোনো অবস্থায় পিত্তথলি পাথর হলে বৈজ্ঞানিক ভিত্তি নাই। এই হোমিওপ্যাথি ওষুধ, ইভেন বাজারে যেসব ওষুধ আছে কোনো ওষুধই খাওয়া ঠিক না যে এই ওষুধ খাইলে পরে পাথর গলে যাবে, এইরকম কোনো প্রমাণ আজ পর্যন্ত আমি পাই আজ পর্যন্ত নেই, বরং সেটা আরো কমপ্লিকেশন নিয়ে যাচ্ছে। আশা করি দর্শক আমাদেরকে দেখছেন, একটু বলে যাই যে পিত্তথলিতে পাথর আসলে যেভাবে আপনারা ট্রিটমেন্ট করতে চাচ্ছেন বা লেট করে ফেলছেন, খুবই মারাত্মক একটা ক্ষতির দিকে আপনার মাকে নিয়ে যাচ্ছেন। তাই মাকে বাঁচাতে হলে বা মাকে সুস্থ রাখতে হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, একজন ল্যাপারোস্কোপিক সার্জনের সাথে পরামর্শ নিলে আরো ভালো হয়। একজন মানুষ যারা ইনভেস্টিগেশন করেননি এখন পর্যন্ত, শারীরিক কি কি ধরনের সাইন সিমটমে বুঝবেন যে তার পিত্তথলির পাথর থাকতে পারে? শান্ত রোগী এসে আমাদের কাছে কমপ্লেন করে পেটের উপরের দিকে ডান সাইডে, পেটের উপরের দিকে ডান সাইডে, কারো কারো আবার মাঝখানে, যেটাকে আমরা বলি ইপিগ্যাস্ট্রিক রিজন, আচ্ছা, বা রাইট হাইপোকন্ড্রিয়া অর্থাৎ আপার অ্যাবডোমেন, পেটের উপরের দিকে ব্যথা নিয়ে আসে। কখনো কখনো রোগী আসে বলে যে জ্বালা পোড়া করে, বুক জ্বালা পোড়া করে, বুক জ্বালা পোড়া থাকতে পারে। আবার কখনো কখনো রোগী আসে যে চেস্ট পেইন, যেমন ইয়াংদের যদি চেস্ট পেইন হয় তাহলে কিন্তু প্রথমে সন্দেহ করতে হবে পিত্তথলি পাথর। আচ্ছা, প্রথমে কিন্তু তার হার্ট ডিজিজ চিন্তা করা উচিত না, কারণ হার্ট ডিজিজ কিন্তু সাধারণত একটা এজের পরে হয়, ইউজুয়ালি 40 বা 50 পরে হয়। এই জন্য ইয়াং 20-25 বছর বা 30 বছর বয়স যদি চেস্ট পেইন হয় তাহলে কিন্তু একটা আল্ট্রাসাউন্ড করলে দেখা যাবে যে তার গল স্টোন। আচ্ছা, তারপর এই ব্যথাটা কখনো কখনো না থেমে থেমে হয়, আবার কখনো কখনো ব্যথাটা এই ডান শোল্ডারে অথবা পিছনের দিকেও যায়, ডান শোল্ডারে পিছনে রেফার করে, ডান শোল্ডারও যেতে পারে অথবা ব্যাকেও যেতে পারে, পিছনের দিকে রেফার করে। স্যার, একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম, দর্শক কি আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। জি স্যার, আমার স্যারের সাথে একটু প্রশ্ন ছিল। জি স্যার, শুনতে পাচ্ছেন, বলেন। স্যার, আমার একটু আইবিএস সমস্যা ছিল 2018 সাল থেকে। তো আমার আইবিএস সমস্যা? জি জি বলেন। আমার পেটে যখন সমস্যা হয়েছিল তখন আমি এখানে স্থানীয় ডাক্তার দেখিয়েছিলাম, ওখান থেকে অ্যান্টিবায়োটিক দিতে খাইছিলাম, পরে কিছুটা ভালো ছিলাম। তারপর আবার সে আগে সমস্যা, তারপরে স্যার আমি আবার মানে খেয়েছি, মেভিরিন খেয়েছি, উনি বললো তোমার আইবিএস সমস্যা। মেভিরিন খাওয়ার ফলে কিছুদিন ভালো ছিলাম, 6-7 মাস ভালো ছিলাম। তো হঠাৎ একদিন গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমি গেভিসেল পাতলা একটা ওষুধ খাওয়ার পর আমার পাতলা পায়খানা হয়েছে অনেক, ঠিক আছে। তারপর স্যার আমি পপুলার হাসপাতালে গিয়ে আমি আলট্রাসাউন্ড করি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি সব নর্মাল আসে, কোনো রিপোর্টে কোনো সমস্যা আসে না। তারপরে স্যার এখন মেভিরিনটা কাজ করতেছে না। মেভিরিনটা এখন কাজ করছে না, এই তো আপনার প্রশ্ন। হ্যাঁ স্যার, আর এখন প্রোবায়োটিক জাতীয় একটা ওষুধ খেয়েছি, একটু ভালো আছে। আপনি শোনেন, আপনি যে চিকিৎসা অসুখ আইবিএস ইউজুয়ালি আমরা সার্জনরা ডিল করি না, এটা ডিল করে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আপনি ভালো একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখান, তবে একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখেন যে আপনার পেটে অন্য কোনো সমস্যা আছে কিনা। মনে করেন আপনি এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি তো একটা বড় প্রসিডিওর এবং ইনভেসিভ প্রসিডিওর,
এই পরীক্ষা করার আগে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা সিম্পল প্রসিডিউর আলট্রাসোনোগ্রাম করে দেখতে পারে যে আপনার পিত্তথলিতে কোনো সমস্যা আছে কিনা বা প্যানক্রিয়াসে কোনো সমস্যা আছে। আলট্রাসোনোগ্রাম কিন্তু পেটের অনেকগুলো প্যাথোলজি ডিটেক্ট করতে বলে দেন যে একটা আলট্রাসোনোর মাধ্যমে আসলে আমরা কোন কোন অর্গানকে দেখতে পারি? আলট্রাসোনোগ্রাম মাধ্যমে যেন আমরা গলব্লাডারে কোনো সমস্যা থাকলে দেখতে পারি, লিভারে কোনো সমস্যা থাকলে দেখতে পারি, প্যানক্রিয়াস দেখতে পারি, কিডনি, ইউরেটার, ব্লাডার, অ্যাসোসিয়েটেড যা পেটের আশেপাশে আছে সবই আমরা আসলে খাদ্যনালীর ডিজিজ ছাড়া খাদ্যনালী ক্যান্সার অনেক সময় আলট্রাসাউন্ডে ধরা পড়ে। খাদ্যনালী ক্যান্সার সহ অনেক ডিজিজই ধরা পড়ে আলট্রাসোনোগ্রাম। তাই এটা একটা সিম্পল প্রসিডিউর এবং লো কস্ট অ্যান্ড ইজিলি পারফর্ম। সুতরাং কারো ওই ক্লোনোস্কোপি অ্যান্ডোস্কোপির আগে এমনকি আগে আলট্রাসাউন্ড করে দেখা উচিত, দেখার দরকার আছে। দর্শক, সেক্ষেত্রে আপনি স্যারের পরামর্শ অনুযায়ী একজন গ্যাস্ট্রো এন্ডোলজিস্ট কাউকে দেখাবেন, কোনো মেডিসিন না বা জেনারেল সার্জারি না, এই বিষয়ে বিশেষজ্ঞ যিনি গ্যাস্ট্রো এন্ডোলজিস্ট একজনকে দেখিয়ে একটা আলট্রাসাউন্ড করে তারপর রিপোর্টটা ওনাকে দেখান যে আরও কোনো প্রবলেম আপনার আছে কিনা। যেহেতু আপনি আর ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আরও অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকতে পারে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। স্যার, আমরা যে আলোচনাতে ছিলাম সাইন সিম্পটম আমরা বলতেছিলাম। তারপরে কখনো কখনো রোগী নোসিয়া, ভমিটিং অর্থাৎ বমি ভাব, তারপরে ক্ষুধা, মন্দা, পেট ফুলে বা ফাঁপে থাকে, ফ্লাটুলেন্স, ডিসপেপসিয়া আমরা যেভাবে এইভাবে কোনো কোনো রোগী প্রেজেন্ট করে। আবার কখনো রোগী একদম কাঁপুনি দিয়ে, খেঁচুনি দিয়ে জ্বর আসে, এইভাবে প্রেজেন্ট করে। আবার কখনো কখনো রোগী জন্ডিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। তা এইভাবে বিভিন্নভাবে রোগী আমাদের কাছে প্রেজেন্ট করে এবং কখনো কখনো অ্যাসিমটোমেটিক, মানে বোঝাই যাচ্ছে না পেটে, হ্যাঁ, তার বলতেছে আমার কোনো সমস্যা নাই, একটা আলট্রাসাউন্ড করে দেখা গেল যে পিত্তে পাথর আছে। এইভাবে আর কি অ্যাসিমটোমেটিক একটা পার্সেন্টেজ আছে। শান্ত রোগী এইসব উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে। সেক্ষেত্রে ডায়াগনোসিসটা কিভাবে করেন? ডায়াগনোসিস একদম সিম্পল, যেমন একটু আগে বললাম যে একটা পুরা পেটের আলট্রাসাউন্ড আমরা করি। যদি আমরা শিওর হই, ইসের আগে নিশ্চিত হই যে এটা হেপাটোবিলিয়ারি সিস্টেমের ডিজিজ, তখন আমরা শান্ত হেপাটোবিলিয়ারি সিস্টেমে আলট্রাসাউন্ড করি। তবে আমি ব্যক্তিগত হোল অ্যাবডোমিনাল পুরা পেটের আলট্রাসাউন্ড করা পছন্দ করি, এই জন্য যে পুরা পেটে আর কোনো প্যাথোলজি আছে কিনা সেটা তো দেখা গেল, আপনি পুরাটা দেখে নিতে চাচ্ছি। এই আলট্রাসাউন্ডের পরে আমরা আরও কিছু কিছু কস্টলি ইনভেস্টিগেশন করি, যেমন ধর ইআরসিপি, এমআরসিপি, সিটি স্ক্যান, এগুলো আমরা লেট স্টেজে যদি কোনো কনফিউশন হয় তখন আমরা। স্যার, আমরা শেষের দিকে চলে এসেছি, সংক্ষেপে ট্রিটমেন্টটা শুনবো পুরোটা। ট্রিটমেন্টটা খুবই ইজি। পিত্তথলি পাথরের অপারেশন সিম্পল ল্যাপারোস্কোপি কলিসিস্টেক্টমি, অর্থাৎ আমরা মেশিন দিয়ে অপারেশন করি। রোগীকে হাসপাতালে মাত্র একদিন থাকলেই চলে এবং 2 দিন পরে সে স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারে। খুব একটা ইজি প্রসেস। খাওয়া দাওয়া কি স্যার আগের মতো? খাওয়া দাওয়া আগের মতোই, তবে কন্ট্রোল হইতে খাইতে হবে, সবকিছু ব্যালেন্স, ডায়েট মেইনটেইন করবে, রুটিন চার্ট মেইনটেইন করতে হবে। এই অর্থাৎ ডিসিপ্লিন লাইফ মেইনটেইন করলে আর কোনো সমস্যা হয় না। কারণ তার মানে স্যার এইটা অপারেশনটা এখন একদিনেই হয়ে যাচ্ছে। আপনারা কত ঘন্টা অপারেশন করে থাকেন একটা পেশেন্টের? একটা অপারেশন করতে টাইম লাগে ধরেন 30-40 মিনিট। আর রোগী যেমন আমি এখনো ক্লিনিকে গিয়ে 2-3টা রোগী অলরেডি ভর্তি হয়ে গেছে, অপারেশন করবো এবং কালকে এরা সবাই চলে যাবে সকালের দিকে। আর যদি অপারেশন না করা যায় কিন্তু ভয়ানক আকার ধারণ করতে পারে। যেমন যদি পিত্তথলিতে পাথর থাকে তাহলে বিভিন্ন ইনফেকশন হয়, অ্যাকুট কলিসিস্টাইটিস বলি, ক্রনিক কলিসিস্টাইটিস, তারপর এখানে অ্যাম্পামা হতে পারে, পেকে পুজ জমা হতে পারে, আবার দীর্ঘদিন থাকলে ক্যান্সার হতে পারে। কখনো কখনো এই পাথর পিত্তথলি থেকে স্লিপ খেয়ে বাইল ডাক্টে চলে যায়। বাইল ডাক্টে গেলে তখন এই যে একটু আগে বললাম জন্ডিস হতে পারে এবং অবস্ট্রাকটিভ জন্ডিস। রোগী সেই ক্ষেত্রে আমাদের কাছে আসে, গা হাত পা পুরা চুলকায়, এরকম একটা এসে বলে, ইউলিশ একটা ডিসকালারেশন নিয়ে আসে, প্রসাব ডার্ক। তার মানে কত আসলে ভয়াবহতার দিকে যেতে পারে স্যার আমাদের। আবার প্যানক্রিয়াটাইটিস হতে পারে। সর্বোপরি পাথর ইন্টেস্টাইন, খাদ্যনালীতে গিয়ে খাদ্যনালীও বন্ধ করে দিতে পারে। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানে একেবারে শেষে চলে এসেছি। তবে যেতে যেতে একটি কথা বলতে চাই, যারা পিত্তথলির পাথর নিয়ে অপেক্ষা করছেন ভুল করছেন। কারণ আপনারা শুনেছেন ইতিমধ্যে যে পিত্তথলির পাথর নিয়ে যদি আপনি অপেক্ষা করেন সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার, তারপর জন্ডিস, এ ধরনের বড় বড় মারাত্মক ভয়াবহ রোগের সম্মুখীন হতে পারেন। তাই আসুন আমরা সচেতন হই, কারণ আমাদের সবাইকে খুব সুস্থ সুন্দরভাবে থাকতে হবে। দর্শক, আগামী পর্বে হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। বৈশাখী টিভির সাথে থাকবেন। খোদা হাফেজ।